নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। আধুনিক ভারতের ইতিহাসের আজকের টপিক সাম্প্রদায়িক বাটোয়ারা এবং পুনা চুক্তি। আমরা ভারতের স্বাধীনতা আন্দোলনের একদম শেষ পর্যায়ে রয়েছি এবং এখানে প্রত্যেকটা ঘটনা এই ছোট একটা টাইমের মধ্যে এত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সব থেকে বড় কথা হচ্ছে এগুলো ক্রোনোলজিক্যালি পর পর কিভাবে হয় সেইগুলো মনে রাখতে হবে এবং সেগুলো বোঝার ব্যাপার রয়েছে যে এখানে কি কি হয়েছিল। তো আমি একদম প্রথম থেকে মডার্ন হিস্ট্রি পর পর ক্রোনোলজিক্যালি ক্লাস করাচ্ছি ডাব্লিউবিসিএস সহ যে কোনো পরীক্ষার জন্য, এবং ডিটেলসে এই ক্লাসগুলো করাচ্ছি যেখান থেকে তোমাদের হেল্প হবে যে কোনো পরীক্ষার জন্য। তোমরা প্লেলিস্ট অপশানে গিয়ে আধুনিক ভারতের ইতিহাসের একটা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে পরপর ক্লাসগুলো সাজানো রয়েছে। আমি নিচে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি এই প্লেলিস্টটা, তোমরা যারা দেখোনি প্রথম থেকে দেখতে শুরু করো। ডাব্লিউবিসিএস 2022 খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং তার জন্য প্রস্তুতি তোমরা এই প্লেলিস্টের মাধ্যমে নিতে পারো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে, সেটা হচ্ছে ভিডিওটা লাইক করার এবং শেয়ার করার। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে এবং তোমরা এখান থেকে কিছু শিখতে পারো তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার অবশ্যই করো। মাঝে মাঝে এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে এবং চ্যানেলটা একটু রেকমেন্ড করো। এবং যদি তোমরা এই চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করা পুরোপুরি ফ্রি, তোমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও এবং এর এই ইউটিউব থেকে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। এটা লাইভ ক্লাসের টাইমিং মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টায় আমি ইউটিউবে ফ্রি লাইভ ক্লাস নিই। এই ক্লাসগুলোতে অবশ্যই অ্যাটেন্ড করো। এখানে আমি যে চ্যাপ্টারগুলো এখানে পড়াচ্ছি সেইগুলোর ওপরেই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোশ্চেন ডিসকাস করছি ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য, এছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য। তো তোমরা অবশ্যই এই ক্লাসগুলো অ্যাটেন্ড করো মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টায়। যারা আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, নাম হচ্ছে দ্য জিকে একাডেমি 2.0। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকেও সাবস্ক্রাইব করে নিতে পারো বা হোম সেকশনেও তোমরা লিংকটা মানে এই চ্যানেলটা পেয়ে যাবে। এই চ্যানেলে আমি ক্লাস 9, 10, 11, 12 এর ক্লাস করাচ্ছি যেগুলো তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এখানে আমি জিওগ্রাফি এবং হিস্ট্রির উপরে ক্লাস করাচ্ছি এই সমস্ত ক্লাসের জন্য। তো অবশ্যই ক্লাসগুলো দেখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমরা আগের দিন অবধি যেটা পড়েছি, আশা করছি তোমরা যারা পরপর ক্লাসগুলো দেখছো মনে আছে যে আমরা আগের দিন রাউন্ড টেবিল কনফারেন্স অর্থাৎ গোল টেবিল বৈঠক আমরা কমপ্লিট করেছিলাম। 3টে গোল টেবিল বৈঠক আমরা দেখেছিলাম, যেখানে দুটো গোল টেবিল মানে 2 নম্বর যে গোল টেবিল বৈঠক সেখানে কংগ্রেস অংশগ্রহণ করে, গান্ধীজি সেখানে যান, কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে আউটকাম কিছু আসে না। গান্ধীজি খালি হাতে ফিরে আসতে বাধ্য হন। এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠক যখন ব্যর্থ হয়, গান্ধীজি ভারতে ফিরে আসেন, তখন ভারতে আবার আইন অমান্য আন্দোলন শুরু হয়। অর্থাৎ যে আইন অমান্য আন্দোলন প্রথমে শুরু হয়েছিল একটা লক্ষ্য নিয়ে যে আমাদের পূর্ণ স্বাধীনতা লাভ করতে হবে, মাঝখানে থেমে যায়। তোমাদের আশা করছি মনে আছে যে গান্ধী রুইন প্যাক্ট হয় এবং সেখানে গান্ধীজি যান গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করতে, কিন্তু সেখান থেকে যেহেতু কিছু পাওয়া যায় না, ফাইনালি সেখান থেকে ফিরে আসার পরে এটা শুরু হয়। কোন সময়টায় 29শে ডিসেম্বর 1931 সালে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ঠিক করে যে আমাদের যে আন্দোলনটা চলছিল সেটাকে কন্টিনিউ করতে হবে, সেটা করা উচিত। এবং জানুয়ারি থেকে অর্থাৎ 1932 থেকে পুনরায় আইন অমান্য আন্দোলন শুরু হয় এবং এটা চলে মোটামুটি 1934 সাল অব্দি। ওকে, 1934-এ গিয়ে অফিসিয়ালি এই আন্দোলনটা বন্ধ হয়ে যায়। কিন্তু 1932 থেকে সেকেন্ড ফেজটা শুরু হলেও, আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে শুরু হলেও, সেটা মোটামুটি 1933-এ গিয়ে তার গতি হারিয়ে ফেলে। এই আন্দোলনটা দুর্বল হতে থাকে এবং ফাইনালি 1934-এ গিয়ে গান্ধীজি অফিসিয়ালি এই আন্দোলনটা তুলে নিতে বাধ্য হন। তো এই ব্যাপারটা একটু জানতে হবে এই দ্বিতীয় পর্যায়ে কি হয়েছিল। এবং এই সময় ভাইসরয় যিনি ছিলেন, এনার নাম আমরা আগের দিনও পেয়েছিলাম, তার নাম হচ্ছে ওয়েলিংটন, লর্ড ওয়েলিংটন। আমরা দেখেছিলাম যে প্রথম রাউন্ড টেবিল বৈঠক যখন হয় তখন কে গভর্নর জেনারেল ছিলেন, মানে ভাইসরয় কে ছিলেন? ইরউইন ছিলেন, ঠিক আছে, ইরউইন, লর্ড ইরউইন। ইরউইন, ওকে। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স যখন হয় তখন কিন্তু আর ইরউইন ভাইসরয় ছিলেন না, তখন চেঞ্জ হয়ে যাচ্ছেন ইনি লর্ড ওয়েলিংটন। এই জন্য এই নামটা ইম্পর্টেন্ট, কারণ গান্ধী ইরউইন প্যাক্ট হওয়ার কিছুদিনের মধ্যেই, গান্ধী ইরউইন চুক্তি হওয়ার কিছুদিনের মধ্যেই লর্ড ইরউইনকে ডেকে পাঠিয়ে নেওয়া হয়, অর্থাৎ তাকে ইংল্যান্ডে চলে যেতে হয়। সেই জায়গাতে আসছে হচ্ছে এই ওয়েলিংটন, এবং ইনি একজন বিচক্ষণ, মানে অনেক এক্সপিরিয়েন্সড ব্যক্তি ছিলেন। বহুদিন ধরে ভারতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, ইভেন বড় বড় পোস্ট সামলেছিলেন। তিনি যখন ভারতে প্রথম আসেন 1913
সালে তিনি প্রথম ভারতে আসেন, কিন্তু তখন তিনি বম্বে যে প্রদেশ, বম্বে প্রেসিডেন্সির গভর্নর ছিলেন এবং ফার্স্ট ইউরোপীয় অফিসার, ভারতের ফার্স্ট ইংরেজ অফিসার যার সঙ্গে গান্ধীজি দেখা করেছিলেন। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। গান্ধীজি তখনও ভারতে আসেননি, 1915 সালে তিনি ভারতে আসেন এবং ভারতে ফিরে এসে ফার্স্ট যে গভর্নর বা যে ব্রিটিশ অফিসারের সঙ্গে তিনি কথা বলেন তিনি হচ্ছেন এই ওয়েলিংটন। আবার এখন এসে আবার তাকেই গভর্নর বানানো হচ্ছে, মানে ভাইসরয় বানানো হচ্ছে। এবং ইনি একজন বিচক্ষণ, অনেক বহু পদ সামলেছেন। বোম্বের গভর্নর ছিলেন, ম্যাড্রাসের গভর্নর ছিলেন, পরে কানাডায় তিনি ভাইসরয় হন, ভারতে তারপরে ভাইসরয় হন। যাই হোক, আমরা যে এই সিরিজটা কন্টিনিউ করছি, ভাইসরয়দের যে সিরিজটা, সেখানে আমি আরো ডিটেলসে এনার সম্পর্কে আলোচনা করব, সেটার জন্য অপেক্ষা করো। এখন জাস্ট মনে রাখো এই সময় ওয়েলিংটন ছিলেন গভর্নর, ভাইসরয়। এবার যখন দ্বিতীয় গোলটেবিল বৈঠক শেষ হয়ে যায়, তারপর থেকে ইংরেজদের নীতি পুরোপুরি চেঞ্জ হয়ে যায় যে ভারতে আর কোনো আন্দোলন হতে দেওয়া যাবে না, গান্ধীজিকে আর কোনো আন্দোলন সফল করতে দেওয়া যাবে না। তার আগে আমরা দেখেছিলাম যে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করানোর জন্য কংগ্রেসের যারা ছিলেন, বড় বড় লিডার ছিলেন, তাদের তো বটেই, তা ছাড়াও যারা কংগ্রেসের কর্মী ছিলেন, যাদেরকে জেলে বন্দি করা হয়েছিল, তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং তার জন্যই তারপরেই গান্ধী আরউইন চুক্তি হয়। কিন্তু এই সময়তে যখন গোলটেবিল বৈঠক ব্যর্থ হয়ে যায়, দ্বিতীয় গোলটেবিল বৈঠক, তখন ব্রিটিশ সরকার দুটো পলিসি নেয়। প্রথম পলিসি যে গান্ধীজিকে আর আন্দোলন করতে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে গান্ধীজিকে গ্রেপ্তার করে নেওয়া হয় এবং গান্ধীজি ছাড়াও বড় বড় যারা লিডার ছিলেন তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হয়। ইভেন এই সময়টাতে যে দ্বিতীয় পর্যায়টা চলে এর আন্দোলনের, তাতে প্রায় 80,000 মানুষকে গ্রেপ্তার করা হয়। মানে এই সময় আর ব্রিটিশরা কোনো রকম রিস্ক নিতে চায়নি। আর সেকেন্ড যেটা তারা প্ল্যান করে, যে সেটা হচ্ছে গ্রামাঞ্চলে কোনো জাতীয় আন্দোলনকে পৌঁছতে দেওয়া যাবে না। কেন এটা? কারণ দেখো, গান্ধীজির আন্দোলন যতই সারা দেশে ছড়িয়ে পড়ুক না কেন, যতই বড় বড় শহরগুলো কলকাতা, বম্বে, ম্যাড্রাস, সেখানেও বড় এফেক্ট পড়ুক না কেন, গ্রামাঞ্চলে এখানে সব থেকে বেশি এফেক্ট ছিল। এবং গান্ধীজির যারা ফলোয়ার ছিল তাদের মধ্যে অধিকাংশ, বেশিরভাগ কৃষক যারা ছিল তারা গান্ধীজিকে সাপোর্ট করে, শিল্প শ্রমিকরা যারা ছিল তারা সকলে সাপোর্ট করে। এটা আমরা জানি যে কেন গান্ধীজির এতটা ডিমান্ড, মানে এতটা ফলোয়িং ছিল এই সমস্ত মানুষগুলোর উপর। সেই জন্য গ্রামাঞ্চলে যাতে না পৌঁছানো যায়, সেই রকম একটা চেষ্টা এখানে করা হয়। কারণ গ্রামাঞ্চলে যদি পৌঁছে যায় আন্দোলন, তাহলে আবার সেটা শক্তিশালী হতে শুরু করবে। তো সেই কারণে এই সমস্ত প্ল্যান করা হয় ইংরেজদের দ্বারা। 4 জানুয়ারি 1932 এই দিন গান্ধীজিকে গ্রেপ্তার করে নেওয়া হয় এবং ধীরে ধীরে বাকি সমস্ত বড় বড় লিডারদেরকে গ্রেপ্তার করে নেওয়া হয় এবং ব্যাপক দমনমূলক কাজকর্ম শুরু হয়। প্রচুর সামরিক আইন বানানো হয়। যেরকম বললাম যে প্রায় 80,000 মানুষকে এখানে গ্রেফতার করা হয়। সমস্ত স্তরের যে সংগঠনগুলো ছিল কংগ্রেসের, সমস্ত নিষিদ্ধ করে দেওয়া হয়। তারপরে সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়। গান্ধীজির যে আশ্রমগুলো ছিল সেগুলো প্রত্যেকটাই বন্ধ করে দেওয়া হয়। এইরকম টাইপের এই সময় একদম ব্রিটিশ সরকার কোনো রিস্ক নিতে চায়নি, একদম প্রথম থেকে সমস্ত আন্দোলন বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। সেই জন্যই আস্তে আস্তে 1933-এ গিয়ে এই আন্দোলনটা দুর্বল হয়ে পড়ে। নেতারা নেই, মেন যারা কর্মী তারা নেই। সেই কারণে ধীরে ধীরে আন্দোলনটা অতটা শক্তিশালী হতে পারেনি যতটা প্রথমবারে আন্দোলন হয়েছিল, শক্তিশালী হয়েছিল। মহিলাদের উপর এটা একটা খুব বড় ব্যাপার। এর আগে কোনোদিনই ব্রিটিশ সরকার মহিলাদের উপর খুব বেশি অত্যাচার বা নিপীড়ন ইত্যাদি করেনি, কিন্তু এই সময় সেটাও তারা করে। মহিলাদেরকে জেলে বন্দি করে এবং তাদের উপরেও টর্চার করা হয়। প্রেস নিষিদ্ধ করে দেওয়া হয়, জাতীয়তাবাদী সাহিত্য ইত্যাদি সমস্ত কিছু নিষিদ্ধ করে দেওয়া হয়। তা সত্ত্বেও মানুষ কিন্তু প্রথম দিকে ব্যাপকভাবেই অনেক আবার নতুন করেই শুরু করেছিল এই আন্দোলন। কিন্তু যেটা বললাম যে প্রচুর সত্যাগ্রহীকে যেহেতু গ্রেফতার করা হয়, সেই জন্য ধীরে ধীরে এটা দুর্বল হতে থাকে। এবং আন্দোলনের সেকেন্ড পর্যায়েও যে কর্মপদ্ধতি সেটা সেমই ছিল প্রথম পর্যায়ের মতো। মদ এবং বিদেশি কাপড় যেখানে বিক্রি হচ্ছে সেই দোকানগুলো পিকেটিং, জমায়েত করা, অহিংস বিক্ষোভ দেখানো। জাতীয় দিবসে মনে আছে যে জাতীয় পতাকা তুলে করা হয়েছিল, প্রথম যখন আন্দোলন চলছিল জাতীয় পতাকা তুলে উদযাপন করা হচ্ছিল, সেই রকম এখানেও করা হয়। তারপরে চৌকিদারি কর পরিশোধ না করা, লবণ সত্যাগ্রহ দিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল। তো লবণ সত্যাগ্রহ আবার এই সময় শুরু হয়। বন অঞ্চল যেগুলো রয়েছে সেখানে আইন লঙ্ঘন করা শুরু হয়। তো এইরকম ভাবে হয়। রেডিও, বোম্বাইয়ের কাছে রেডিও, গোপন রেডিও চ্যানেল শুরু হয়। এইরকম টাইপের আন্দোলন এখানে হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে বেশি দিন এটা স্থায়ী হতে পারেনি। দুটো নতুন জায়গাতে আন্দোলন এই সময় প্রভাব বিস্তার করে। একটা হচ্ছে জম্মু কাশ্মীর, মানে
কাশ্মীর অঞ্চলে এতদিন অব্দি খুব একটা বেশি আন্দোলনের প্রভাব পড়েনি, এইবারে সেটা পড়ে, এবং আলওয়ার এই অঞ্চলেও এই আন্দোলনের একটা প্রভাব পড়ে যেটা আগে কোনোদিন পড়েনি। যেটা বললাম 1934 সালে ফাইনালি অফিসিয়ালি এটা বন্ধ করে দেওয়া হয়। যে ডেট, এক্সাক্ট ডেট বলা হয় কবে হচ্ছে, সেটা হচ্ছে 8ই মে। 8ই মে পাটনা থেকে একটা সভা থেকে এটাকে প্রত্যাহার করে নেওয়া হয়। আইন অমান্য আন্দোলনের যেটা চলছিল সেটা বন্ধ হয়ে যায় এখানে। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আজকের সব থেকে ইম্পর্টেন্ট আলোচনা করার বিষয়, সেটা হচ্ছে সাম্প্রদায়িক ঘোষণা অর্থাৎ কমিউনাল অ্যাওয়ার্ড এবং হচ্ছে পুনা চুক্তি। এই দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো, যখন সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক কমপ্লিট হয়, সেখানে একটা ডিম্যান্ড আমাদের বি আর আম্বেদকর তুলেছিলেন, যে যারা দলিত শ্রেণী রয়েছে, আজকে দলিত বলা হয়, সেই সময়তে আনটাচেবল বলা হতো, অস্পৃশ্য বলা হতো, বা সো কল্ড যারা নিচু শ্রেণী, তাদের জন্য একটা সেপারেট ইলেকশনের ব্যবস্থা করতে হবে, তাদেরও সেপারেট ইলেক্টরেট দিতে হবে। এইটা বি আর আম্বেদকর দাবি করে, যেটা গান্ধীজি সেই যখনই বি আর আম্বেদকর দাবি করে, সঙ্গে সঙ্গে সেটার বিরোধিতা করে। এই সময় ব্রিটেনের প্রাইম মিনিস্টার কে ছিলেন, নামটা মনে আছে, র্যামসে ম্যাকডোনাল্ড, যিনি দুটো পার্টিকে একত্রিত করে এই সময় প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমরা আগের দিন আলোচনা করেছিলাম। ইনি এটা ঘোষণা করছেন 1932 সালে, যখনই সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক কমপ্লিট হচ্ছে, তখনই এটা তিনি ঘোষণা করে দিচ্ছেন, অর্থাৎ বি আর আম্বেদকরের যে কথাটা সেটা তিনি মেনে নিচ্ছেন। 1932 সালের 16ই আগস্ট এই সাম্প্রদায়িক ঘোষণা করা হয় বা কমিউনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়। দেখো, এটার অ্যাকচুয়াল নাম কিন্তু কমিউনাল অ্যাওয়ার্ড ছিল না, এটার অ্যাকচুয়াল নাম ছিল হচ্ছে ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ড, কিন্তু ভারতীয়রা এটার নাম দেয় হচ্ছে কমিউনাল অ্যাওয়ার্ড, যেহেতু এটা ধর্মের ভিত্তিতে ভাঙার চেষ্টা করা হচ্ছে, সেই জন্য এটাকে কমিউনাল অ্যাওয়ার্ড নাম দেওয়া হচ্ছে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি কমিটি। এই কমিটি, যেটার প্রধান ছিলেন হচ্ছে লোথিয়ান বলে একজন ব্যক্তি, ব্রিটিশ ব্যক্তি, তার নামে লোথিয়ান কমিটি নামেও পরিচিত। এই কমিটিটার নাম আমরা আগের দিন পেয়েছিলাম, মানে 3টে কমিটি তৈরি হয়েছিল, তার মধ্যে একটা কমিটি ছিল লোথিয়ান কমিটি, এবং এই কমিটিটা রেকমেন্ড করে যে এই যে ব্যাপারটা বি আর আম্বেদকর চেয়েছেন সেপারেট ইলেক্টরেট, সেটা দেওয়া হোক। এখানে কি বলা হয় যে দলিত শ্রেণী যারা ছিল তাদের জন্য 78টি আসন সংরক্ষণ করা হবে। সেপারেট ইলেকশন ব্যাপারটা নিশ্চয়ই এতদিনে তোমাদের বুঝতে পেরেছো যে জিনিসটা কিভাবে এটা কাজ করে। তো সেই রকম সেপারেট ইলেকশন দিয়ে দেওয়া হয় এখানে। তো ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ড, এটার অ্যাকচুয়াল উদ্দেশ্য কি? দেখো, ব্রিটিশদের কিন্তু কোনো উদ্দেশ্য নয় যে যারা দলিত শ্রেণী রয়েছে তাদের খুব ভালো হবে, তাদেরকে আপলিফট হবে, তাদের এরকম কোনো উদ্দেশ্য তাদের ছিল না। তাদের মেন উদ্দেশ্য হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। যে ডিভাইড অ্যান্ড রুল বহুদিন ধরে ব্রিটিশ সরকার ভারতে প্রয়োগ করে যাচ্ছে, আমরা প্রথম থেকে দেখে আসছি, কোন সময় থেকে বঙ্গভঙ্গ থেকে আমরা দেখছি যে ডিভাইড অ্যান্ড রুল চলছে। তো সেই জিনিসটারই একটা এক্সট্রিম পর্যায়ে হচ্ছে এইটা। এবার এই সেপারেট ইলেক্টরেট সাম্প্রদায়িক ঘোষণা, এই ব্যাপারটা কি, এবং এই যে ইনি ব্যক্তি, তিনি হচ্ছেন ম্যাকডোনাল্ড। তো ইনি এই ঘোষণাটা করছেন। কি ঘোষণা করা হচ্ছে? অলরেডি এই সমস্ত মানুষদেরকে তো আলাদা পৃথক নির্বাচন দেওয়া হয়ে গেছিল। এই মুসলিমদের, ইউরোপীয়দের, শিখদেরকে দেওয়া হয়েছিল, ভারতীয় খ্রিস্টানদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, অ্যাংলো ইন্ডিয়ানদের দেওয়া হয়েছিল। এই সময়ে এতে অবদমিত শ্রেণী, অর্থাৎ যারা ডিপ্রেস ক্লাস, ইংরেজিটাকে এদেরকে সেই সময় ডিপ্রেস ক্লাস বলতো, আজকে যাদেরকে আমরা দলিত বলি, তথাকথিত ভাবে যারা নিচু সম্প্রদায়, তাদেরকেও সেপারেট ইলেকশন দেওয়া হয়। ইভেন কিছু কিছু জায়গায় মারাঠাদেরকেও সেপারেট ইলেকশন দেওয়া হয়। এবার ব্যাপারটা হচ্ছে কি, কংগ্রেস এই যে ঘোষণাটা করা হয়, সেটা ডাইরেক্ট তারা, মানে কংগ্রেসের বড় বড় লিডার যারা ছিল, ইভেন গান্ধীজি, তারা বলে যে এটা পুরোপুরি ধর্মীয় ভাবে ভারতীয়দেরকে বিভক্ত করার জন্য করা হচ্ছে। কংগ্রেসের বক্তব্য ছিল এটার কোনো প্রয়োজন ছিল না, মেন কারণ হচ্ছে ভারতীয়দের বিভক্ত করো ধর্মের ভিত্তিতে। কেন? দেখো, অ্যাকচুয়ালি যারা এই পিছিয়ে পড়া শ্রেণী রয়েছে, দলিত শ্রেণী যাদের বলা হয়, তারা তো হিন্দু ধর্মের মধ্যেই বিলং করে, তারা হিন্দু ধর্মের মানুষ। তাদেরকে আলাদা ধর্মের মর্যাদা দেওয়া বা তাদেরকে আলাদা করার যে চেষ্টা, সেইটা এখানে ফুটে ওঠে, এবং এটা ডাইরেক্ট সমস্ত জায়গা থেকে বিরোধিতা আসতে শুরু করে। এবার বি আর আম্বেদকর তো এটাই চেয়েছিলেন, যাই হোক, এবং বি আর আম্বেদকর বহুদিন ধরে এটা ডিমান্ড করছিলেন। আমরা দেখেছিলাম যে সাইমন কমিশন, যখন সাইমন কমিশন ভারতে আসে, তখন বি আর আম্বেদকর তাদের সামনে যান এবং তিনি সেখানেও এই ডিমান্ডটা করেছিলেন, কিন্তু তখন সাইমন কমিশন এটা মানেনি। পরবর্তীকালে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে তিনি যান, সেখানেও সেম জিনিসটা বলেন, এবং ফাইনালি সেটা মেনে নেওয়া হয়। যাই হোক, এই সমস্ত ঘটনা ঘটে। এবার একটা জিনিস, ক্রোনোলজিটা বোঝার চেষ্টা করো। ফার্স্ট রাউন্ড টেবিল বৈঠক
প্রথম গোল টেবিল সম্মেলন, তারপর হচ্ছে কি সেকেন্ড গোল টেবিল সম্মেলন। তার একটু আগে যদি চাই, ভারতে আইন অমান্য আন্দোলন শুরু হয়। আইন অমান্য, যখন ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স চলছিল তখনও ভারতে আইন অমান্য আন্দোলন চলছিল। এবার যখন সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয়, তার আগে একটু তাহলে যখন যাচ্ছি প্রপার এটাকে দেওয়া ভালো। এখানে হয় হচ্ছে গান্ধী আরউইন চুক্তি, গান্ধী আরউইন প্যাক্ট। গান্ধী আরউইন প্যাক্টের পরে হচ্ছে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, দ্বিতীয় গোল টেবিল বৈঠক। তারপরে আসছে কমিউনাল অ্যাওয়ার্ড, ঠিক আছে, কমিউনাল অ্যাওয়ার্ড, সাম্প্রদায়িক বাটোয়ারা। এবং তারপরে আসছে হচ্ছে কমিউনাল অ্যাওয়ার্ডের পর হচ্ছে পুনা প্যাক্ট, ঠিক আছে, পুনা চুক্তি। পুনা চুক্তির পরে হচ্ছে থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স, যেটাতে কংগ্রেস অংশগ্রহণ করেনি। তো এই ক্রোনোলজিটা একটু বোঝার চেষ্টা করবে, এবং এইরকম ক্রোনোলজি থেকে প্রশ্ন আসতে পারে মেন্সে এইরকম টাইপ কোশ্চেন আসতে পারে। তাছাড়াও তোমাদের জানার এগুলো পরপর যে ক্রোনোলজিক্যালি জানার দরকার রয়েছে, যদিও আমরা এই রাউন্ড টেবিল কনফারেন্স গুলো আগে পড়ে নিয়েছি, কিন্তু ক্রোনোলজিটা অ্যাকচুয়ালি এরকম। যাই হোক, আর সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স হওয়ার পরে ভারতে এইখানে শুরু হয়ে যাচ্ছে কি আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায়। আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, এবং আইন অমান্য আন্দোলন যখন ভারতে চলছে এক্স্যাক্টলি সেম টাইমেই বা ব্রিটেনে কমিউনাল অ্যাওয়ার্ড করা হয়, দেওয়া হয়, এবং ভারতে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। যাই হোক, এবার সাম্প্রদায়িক বাটোয়ারার যে ঘোষণা, সেখানে মেন ব্যবস্থা বা মেন কি করা হয়, যেটা আমরা বেসিক সব থেকে ইম্পর্টেন্ট স্টারমার্ক পয়েন্ট দেখলাম, সেটা হচ্ছে যারা অবদমিত শ্রেণী বা শিডিউল্ড কাস্ট যারা, তাদেরকে সেপারেট ইলেকশন দেওয়া হয়, এবং এই ব্যবস্থাটা 20 বছরের জন্য ধার্য করা হয়, যে 20 বছরের জন্য এটা থাকবে। প্রাদেশিক আইনসভাতে বলা হয় যে সাম্প্রদায়িক ভিত্তিতে করা হবে, আসন বিভক্ত করা হবে, এখানেও যারা অবদমিত শ্রেণী তাদেরকে স্পেশাল ব্যবস্থা দেওয়া হবে, ঠিক আছে। আর প্রাদেশিক আইনসভার যে আসন রয়েছে, প্রাদেশিক আইনসভা বলতে কোনগুলো, যেগুলো রাজ্যের যে আইনসভা, আজকে যেগুলোকে আমরা বিধানসভা বলি, রাজ্যের আইনসভা, সেগুলো হচ্ছে প্রাদেশিক আইনসভা। তো প্রাদেশিক আইনসভাতে যে আসন রয়েছে সেগুলোকে দ্বিগুণ করার কথা বলা হয়, ঠিক আছে। মুসলিমরা যেখানেই সংখ্যালঘু থাকবে তাদেরকে সেখানে গুরুত্ব দেওয়া হবে। সংখ্যালঘু কোথায় দেখো, বাংলা, তারপর হচ্ছে ওদিকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, এইগুলোতে তো মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, সেটা আলাদা। কিন্তু অন্যান্য প্রদেশ যেগুলো সেন্ট্রাল প্রভিন্স, ইউপি, ইউনাইটেড প্রভিন্স, যেখানে মুসলিমদের সংখ্যা কম, সেখানে তাদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে, এটা এখানে বলা হয়। তারপর বলা হয় হচ্ছে মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা এখানে বলা হয়, এটা ইম্পর্টেন্ট। 3% আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে সমস্ত প্রদেশের সমস্ত প্রাদেশিক আইনসভাগুলোতে, এক্সেপ্ট উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, অর্থাৎ নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স, এটা বাদ দিয়ে প্রত্যেকটা জায়গাতে 3% করে আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে। অবদমিত শ্রেণীগুলিকে সংখ্যালঘুর মর্যাদা দেওয়া হয়, এটা তো বললামই, সব থেকে হাইলাইটেড পয়েন্ট, স্টার পয়েন্ট। আর শ্রমিক, জমিদার, ব্যবসায়ী, শিল্পপতি প্রত্যেকের জন্য আসন বরাদ্দ করা হয় আলাদা আলাদা করে। এবং বম্বে প্রদেশে যেটা বললাম যে মারাঠাদের জন্য আলাদা করা হয়। মারাঠারাও তো অ্যাকচুয়ালি কি হিন্দু ধর্মের মধ্যেই তো, হিন্দু ধর্মকে আবার ভাঙার জন্য, এতদিন অব্দি কি হচ্ছে, মানুষকে ভাঙার জন্য এই জিনিসটা করা ছিল, ডিভাইড এন্ড রুল, হিন্দুদের থেকে মুসলিমদের আলাদা করে দাও, এইটা একটা মেন ব্যাপার ছিল। এখন হিন্দু ধর্মের মধ্যে যে আলাদা সাবকাস্ট রয়েছে তাদেরকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। এবং এখানে কিন্তু দেখো, মনে হতে পারে যারা এসসি এসটি কমিউনিটির থেকে আজকেও যারা বিলং করো, তাদের অনেকের হয়তো মনে হতে পারবে যে কংগ্রেস কেন এটার বিরোধিতা করছে। এখানে একটা এদের ভালোর জন্য কাজ, মানে এদের হয়ে কিছু একটা করা হচ্ছে, কংগ্রেস এখানে বিরোধিতা করার প্রয়োজন কি? তাহলে কি কংগ্রেস উচ্চ বর্ণের যারা মানুষ তাদের জন্য কাজ করে? অ্যাকচুয়াল ব্যাপার এটা নয়। ব্রিটিশদের উদ্দেশ্য কিন্তু এদের ভালো করার কথা একদমই নয়। বি আর আম্বেদকর যে কারণে চেয়েছিলেন সেটা হচ্ছে এদের ভালো করার উদ্দেশ্যে, কিন্তু ব্রিটিশদের উদ্দেশ্য এদের ভালো করার ভালো করা নয়। ব্রিটিশদের উদ্দেশ্য হচ্ছে ভেঙে দাও। এসসি এসটি মানে যারা ডিপ্রেসড ক্লাস, তাদের যদি সেপারেট ইলেকশন দেওয়া হয়, তাহলে হিন্দু ধর্মের যারা তথাকথিত উপরের শ্রেণী, তারা কি বলবে, তোমরা নিজেদের যে চাহিদা সেটা পেয়ে গেছো, তোমরা নিজেদের করছো, তাহলে আবার কি, তাহলে তোমাদের ভালো হওয়ার কিছু নেই, মানে সমাজে যে সমানতার ব্যাপার সেই সমস্ত কিছু হবে না, তোমরা যেরাম আছো সেরামই থাকো। তো এইটাই হতো অ্যাকচুয়ালি, যদি এটা হতো, অ্যাপ্লাই হয়ে যেত, কিন্তু পুনা চুক্তির মাধ্যমে সেটা অ্যাপ্লাই হয় না। যাই হোক, মারাঠাদের জন্য 7টা আসন বরাদ্দ করা হয়, এটা অব্দি দেখলাম।
এবার কংগ্রেসের অবস্থান, কংগ্রেস অফিসিয়ালি এটাকে রিজেক্ট করে না, অফিসিয়ালি বলে না যে আমরা সাম্প্রদায়িক বাটোয়ারা যেটা সেটাকে আমরা রিজেক্ট করছি, এটাকে আমরা একদমই মানছি না। তাহলে কি হবে, তখন যারা নিচু শ্রেণীর, তথাকথিত নিচু শ্রেণীর মানুষ, তারা বলবে যে দেখো কংগ্রেস আমাদের জন্য একটা কিছু করা হয়েছে সেটা মানছে না। সেই জন্য সেই জায়গাটায় না গিয়েও কংগ্রেসের যারা লিডার ছিল, ইভেন কংগ্রেস আনঅফিসিয়ালি বলে যে না এইটা যদি হয় তাহলে ভারত আরো বিভক্ত হয়ে যাবে, হিন্দু ধর্মের মধ্যে আরো প্রবলেম চলে আসবে, এই মানুষগুলো যারা পিছিয়ে পড়েছে তাদের আরো প্রবলেম চলে আসবে। কংগ্রেসের অবস্থান এটা ছিল, অফিসিয়ালি না মানলেও আনঅফিসিয়ালি তারা এই যে ঘোষণাটা সেটার করতে থাকে, বিরোধিতা করতে থাকে। ও আর একটা জিনিস বলা হয়নি যে, এবং এটা এমনি বুঝতে পারছো যে যখন কমিউনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়, পুনা চুক্তি হয়, তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় ছিলেন ওয়েলিংটন। এটা এমনি বুঝতে পারছো, প্রথমেই বলে শুরু করেছি, কিন্তু আমিও যখন ওয়েলিংটন মানে ভাইসরয়দের একটা সেপারেট যে ক্লাস করাচ্ছি সেখানে আমি এটা আরো বলে দেবো, কারণ এইরকম টাইপের কোশ্চেন করা হয়। এই ঘটনা যখন ঘটে তখন ভাইসরয় কে ছিলেন। এবার কংগ্রেসের লক্ষ্য, আমরা কংগ্রেসের পয়েন্ট দেখে নিলাম। মেন হচ্ছে গান্ধীজির প্রতিক্রিয়া কি ছিল। গান্ধীজি প্রথম থেকেই এটার বিরোধিতা করেছিলেন, দ্বিতীয় গোল টেবিল বৈঠকেও এটার ডাইরেক্ট তিনি বিরোধিতা করেন। তার মানে তার বক্তব্য হচ্ছে যদি তোমাদের এতই করার থাকে, ব্রিটিশদের উদ্দেশ্যে এটাই বক্তব্য ছিল তার, যে যদি তোমরা এই অবদমিত শ্রেণী বা ডিপ্রেসড ক্লাস, যারা ইংরেজরা যাদেরকে ডিপ্রেসড ক্লাস বলতো, তাদের ভালো করার চেষ্টা করতে চাও, তাহলে এটার উপরে কাজ করো, সোশ্যাল ওয়ার্ক করো, সোশ্যাল ওয়ার্কে জোর দাও। সেই সমস্ত না করে তোমরা কি করছো, এটাকে পলিটিসাইজ করে দিচ্ছ। ইভেন আজও সেটাই করা হয়, যে জাত ধর্ম ইত্যাদি নিয়ে, মানে কাস্ট, এই সমস্ত নিয়ে রাজনৈতিক কাজে এটা ইউজ করা হয়। তাদের ভালোর কাজ করাটা আমাদের শুধুমাত্র, মানে এটা শুধুমাত্র রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলোর দোষ নয়, এখানে দোষটা আমাদেরও উচিত সেম ভাবে কাজ করা তাদের জন্য। আমাদেরও উচিত যে না, আমরা এখনো পর্যন্ত একটু মানে একটু নিচু চোখে দেখি যে না ও তো ছোট শ্রেণী, এই জিনিসটা আমাদের বন্ধ করতে হবে। এটা আমাদের নিজেদের মনে বন্ধ করতে হবে, এবং এটা কোনো রাজনীতির ব্যাপার নয়, এটা পুরোপুরি সোশ্যাল ব্যাপার। এবং গান্ধীজি সেটাই করবেন। এরপর থেকে গান্ধীজি পুরোপুরি ভাবে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নেবেন বেশ কিছু দিনের জন্য, যতদিন না আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে তখন তিনি আবার রাজনীতিতে অংশগ্রহণ করবেন। এই মাঝখানের যে সময়টা তিনি পুরোপুরি সোশ্যাল কাজে করে দেবেন, নিয়োজিত হবেন, যেটা আমরা একটু পরে দেখছি। যাই হোক, গান্ধীজির বক্তব্য ছিল এটা, যে ঐক্য এবং জাতীয়তাবাদের উপর এটা একটা বিশাল বড় আক্রমণ, এবং যে আন্দোলন চলছে, জাতীয় আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, সেটার উপর একটা বড় এফেক্ট পড়বে যদি এই কমিউনাল অ্যাওয়ার্ডকে মেনে নেওয়া হয়। এবং হিন্দু ধর্মের এটা ও কর্ম, মেন এ হচ্ছে হিন্দু ধর্মের, এটা উচিত, হিন্দু ধর্মের মানুষের উচিত যে সবাই সমানভাবে থাকা, এই সমস্ত জিনিসগুলো বন্ধ করা। তার জন্য দরকার কি, সোশ্যাল ওয়ার্কার। যাই হোক, এরকম টাইপের তিনি এটা বলেন। এবং তিনি একটা খুব বড় কথা বলেন, যে যদি এটা করা হয়, যদি পৃথক নির্বাচন দেওয়া হয়, তাহলে অস্পৃশ্যরা চিরকাল অস্পৃশ্যই থেকে যাবে, তাদেরকে অস্পৃশ্যই রেখে দেওয়া হবে, কেউ তাদের জন্য কাজ করবে না। তোমরা নিজেদের জিনিস পেয়ে গেছো, তোমরা নিজেরা এইভাবে থাকো, এইরকম একটা চিন্তা ভাবনা উপরের শ্রেণীর মানুষের মধ্যে চলে আসবে। তো এইটা একদমই হতে দেওয়া যায় না, এইটা তিনি বলেন। এবং তার মেন বক্তব্য ছিল যে এই সমস্ত না করে আমাদের যেটা করতে হবে, যে অস্পৃশ্যতাটা যে খুব খারাপ জিনিস মানুষের মধ্যে তুলে ধরতে হবে, এবং সেটাকে একদম রুট থেকে, একদম প্রথম থেকে এটাকে নির্মূল করতে হবে। এটা তার বক্তব্য ছিল। যখন এটা দেওয়া হয়, গান্ধীজি তখন জেলে ছিলেন। কোন জেলে ছিলেন এটা ইম্পর্টেন্ট, পুনাতে একটা জেল রয়েছে যার নাম হচ্ছে ইয়ারবেদা জেল। ঠিক আছে, ইয়ারবেদা এরকম টাইপের বানানো হবে, ইয়ারবেদা জেলে ছিলেন। এটা ইম্পর্টেন্ট, কারণ এই জেলের মধ্যে থাকাকালীনই পুনা প্যাক্ট হবে। ঠিক আছে, পুনা প্যাক্ট, সেই জন্যই নাম, ইয়ারবেদা জেলে তিনি ছিলেন। তো এইখানে তিনি 1932 সালের 20 সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করে দেন, যে আমি কিছু খাবো না যতদিন না পর্যন্ত ব্রিটিশ সরকার এই যে সাম্প্রদায়িক বাঁটোয়ারার যে নীতি সেটাকে পরিত্যাগ করে। এবার আম্বেদকর সহ প্রত্যেক লিডারের কাছে, ভারতের মানুষের কাছ থেকে চাপ আসতে শুরু করে যে গান্ধীজির সঙ্গে তোমরা কথা বলো, গান্ধীজি তো মারা যাবে। ওকে, কারণ গান্ধীজি এই সময় শুধুমাত্র জাস্ট একজন রাজনৈতিক লিডার নয়, তাকে মহাত্মা নাম দেওয়া হয়েছে, তাকে মানুষ ভগবানের মতো পুজো করে, ওয়ান টাইপ অফ ভারতের মানুষ। তার যদি কিছু হয়ে যায় সেটা একটা বড় ব্যাপার হবে। তো সেই কারণে সমস্ত শ্রেণীর মানুষ এদের কাছে
বলতে শুরু করেন যে গান্ধীজি যেন কিছু না হয়, গান্ধীজিকে বোঝানোর চেষ্টা করা হোক। এবং বি আর আম্বেদকর প্রথমে তিনি মানতে চান না যে ঠিক আছে কেন এরকম হবে, আমরা একটা পলিটিক্স এর কাজ করছি, আমি একটা ডিমান্ড করেছি, সেটা মেনে নেওয়া হয়েছে, তার জন্য এটা একটা জোর হয়ে যাচ্ছে যে গান্ধীজি যে অনশন করছেন, গান্ধীজি মারা যাবে এই ভয়ে সবাই বলছে না 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 এগুলো কিছু চাই না। এটা একটা যে ওয়ান টাইপ অফ বলপূর্বক একটা জোর হয়ে ফোর্স করা হয়ে গেল। প্রথমে বি আর আম্বেদকর মানতে চাননি, কিন্তু তার উপর প্রচন্ড বেশি প্রেসার আসে এবং সেই কারণে বি আর আম্বেদকর, এম সি রাজা এবং মদন মোহন মালভিয়া এরা সকলে পুনা চুক্তিতে ফাইনালি আসতে, একটা সমঝোতা করতে রাজি হয়ে যান। গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে একটা চুক্তি হয়ে যায়। যাই হোক, এবার পুনা প্যাক্টে আসি আমরা। পুনা প্যাক্টের একটা প্রথম অফিসিয়ালি মানে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা বলবো যে এই তিনজনের নাম তো দেখলে অ্যাকচুয়ালি আমরা কি জানি, পুনা চুক্তি হচ্ছে কার মধ্যে, আম্বেদকর, বি আর আম্বেদকর আর গান্ধী, মহাত্মা গান্ধীর মধ্যে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু গান্ধীজি এই চুক্তিতে সাইন করেননি। অ্যাকচুয়ালি যিনি এই চুক্তিটাতে, যে চুক্তিপত্র সেটাতে সাইন করেন, তিনি হচ্ছেন মদন মোহন মালভিয়া, এম এম মালভিয়া। এবং মদন মোহন মালভিয়া গান্ধীজির হয়ে, মদন মোহন মালভিয়া ইন বিহাফ অফ গান্ধীজি এই চুক্তিতে সাইন করেন। অফিসিয়ালি যে চুক্তিপত্র সেখানে মদন মোহন মালভিয়ার সাইন রয়েছে, এই জিনিসটা একটু মনে রাখবে। যাই হোক, 1932 সালে 24 সেপ্টেম্বর গান্ধী এবং আম্বেদকরের মধ্যে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়, পুনা চুক্তি নামে পরিচিত। কেন পুনা চুক্তি? কারণ সেই সময় গান্ধীজি জেলে ছিলেন এবং গান্ধীজি ইয়ারবেদা জেলে ছিলেন, যেটা পুনাতে অবস্থিত। যাই হোক, এই পুনা চুক্তির মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে পৃথক নির্বাচক মন্ডলীর যে ধারণা সেটাকে পরিত্যাগ করা হয়, যেটা ব্রিটিশ সরকার দিয়েছিল সেটা। এবার ব্রিটিশ সরকারও এখানে ভয় পেয়ে যায়। দেখো, ব্রিটিশ সরকার চাইলে কি বলতে পারতো, আমরা পুনা চুক্তি মানি না, আমরা পুনা চুক্তি মানি না, আমরা এদেরকে পৃথক নির্বাচক তো দেবই। কিন্তু ব্রিটিশ সরকারও পুনা চুক্তি মেনে নিতে বাধ্য হয় যে না বাবা অনেক হয়েছে, থাক। কারণ তাদের একটা ভয় ছিল যে মহাত্মা গান্ধী যদি জেলের মধ্যে মারা যান, অনশন শুরু করেছেন তিনি, যদি তিনি জেলের মধ্যে মারা যান তাহলে সেইটার যে চাপ সেটা ব্রিটিশ সরকার সামলাতে পারবে না। যদি গান্ধীজি মারা যান, দেশে এত বড় আন্দোলন হবে এবং এমন ঘটনা ঘটবে, সেটা ব্রিটিশ সরকারের সামলানোর ক্ষমতা নেই। এটা ব্রিটিশ সরকার ভয় পেয়ে গেছিল এবং সেই কারণে তারা পুনা চুক্তিও ভালোই মেনে নেয় যে ঠিক আছে, যা বলা হয়েছে আমরা সব মেনে নিচ্ছি। এখানে কি বলা হয় যে পৃথক নির্বাচনের বদলে রিজার্ভ সিট করে দাও। রিজার্ভ সিটে যারা নিচু শ্রেণী, তথাকথিত নিচু শ্রেণীর মানুষ, তাদের জন্য 147টা সিট রিজার্ভ করে দাও প্রাদেশিক আইনসভাতে, এবং কেন্দ্রীয় আইনসভাতে মোট আসনের 18% রিজার্ভ করে দাও। আগেও রিজার্ভেশন ছিল, আগে 71টা ছিল, সেখান থেকে প্রায় ডবল করে দেওয়া হয় রিজার্ভেশন প্রাদেশিক আইনসভাতে, এবং কেন্দ্রীয় আইনসভাতেও সেম প্রায় ডবল করে দেওয়া হয়। এবার এই দুটোর মধ্যে তফাৎ মনে হয়, আমার যতদূর মনে পড়ছে, অনেকগুলো ক্লাস হয়ে গেছে তো তাই জন্য ঠিক এক্স্যাক্টলি মনে নেই যে আমি এই দুটোর মধ্যে তফাৎটা বুঝিয়েছিলাম। পৃথক নির্বাচন মানে কি, আর হচ্ছে এই জিনিসটা কি, মানে রিজার্ভেশনের ব্যাপারটা কি। পৃথক নির্বাচনের ক্ষেত্রে কি হচ্ছে, যদি একটা সিট থাকে কার জন্য, ধরো অবদমিত শ্রেণী বা মুসলিমদের জন্য রিজার্ভ একটা সেপারেট ইলেকশনের ব্যবস্থা করা হয়েছে, যদি একটা সিট থাকে সেখানে একজন মুসলিম ব্যক্তি বা শিডিউল কাস্টেরই একজন প্রার্থী হিসেবে দাঁড়াবেন, একজন বা দুজন বা তিনজন যদি এখানে প্রার্থী হিসেবে দাঁড়ান, তারা সবাই সেই কমিউনিটি থেকেই হবেন, এবং একে যারা ভোট দিয়ে নির্বাচন করবে তারাও সবাই এই শ্রেণীরই হবে। লেটস সে মুসলিম ধরে এগোচ্ছি আমরা, 3টে সিট রয়েছে, মানে 3জন প্রার্থী দাঁড়িয়েছেন একটা সিটের জন্য, এবং সেই লিডার যারা দাঁড়িয়েছেন তারা সবাই মুসলিম, এবং যারা এই 3জনের মধ্যে থেকে একজনকে নির্বাচন করতে হবে ভোটের মাধ্যমে, সেই যারা ভোট দেবেন তারা হচ্ছেন মুসলিম। এটা হচ্ছে সেপারেট ইলেকশন। অন্যদিকে রিজার্ভ সিট যেটা, ব্যাপারটা কি, টোটাল ধরো আইনসভাতে 50টা সিট রয়েছে, তার মধ্যে বলা হলো 10টা সিট রিজার্ভ রয়েছে শিডিউল কাস্টের জন্য। অর্থাৎ এই 10টা সিটের যারা প্রার্থী হিসেবে দাঁড়াবেন তারা সবাই শিডিউল কাস্ট হবেন, কিন্তু তার মানে এই নয় যে এদেরকে ভোট দেবে সব শিডিউল কাস্টরাই। এখানে ভোট দেবে সমস্ত মানুষ ভোট দিয়ে এই 10 জনকে চুজ করবে। তো এইটা হচ্ছে রিজার্ভেশন। তো এই জিনিসটা এখানে করা হয়। যাই হোক, এটা হলো, এবং পুনা চুক্তি হওয়ার পরে সরকারও সেটা গ্রহণ করে নেয় যে ঠিক আছে, তোমরা নিজেদের মধ্যে যে চুক্তি করেছো, তোমরা নিজেরা বলেছো যে আমাদের চাই না, তো আমরা সেটা দিচ্ছি না। যাই হোক, এইভাবে হয়। এরপরে যেটা বললাম যে গান্ধীজি রাজনীতি থেকে পুরোপুরি অবসর নিয়ে নেন, এবং তার মনে হয় যে ফার্স্ট কাজ হচ্ছে এই শ্রেণীর মানুষদের, অবদমিত শ্রেণীর যারা ডিপ্রেস ক্লাস, তাদের আগে কিছু ব্যবস্থা করতে হবে, তাদের জন্য কাজ করতে হবে, এবং এখান থেকে তিনি রাজনীতি থেকে সোজা সোশ্যাল ওয়ার্কে চলে যান।
সোশ্যাল কাজকর্ম করতে শুরু করেন। এবার তোমাদের মনে হতে পারে যে এই ব্যাপারটা হঠাৎ করে গান্ধীজি এখানে শুরু করলেন, কি ব্যাপার, মানে এই যে ডিপ্রেস ক্লাস, এদের অবস্থা কতটা খারাপ ছিল। আমরা যে সময়ের কথা বলছি সেই সময় সমাজ মেনেই নিয়েছিল যে এটা একটা কমন ব্যাপার, যে এই ব্যক্তিগুলো এই কাজগুলোই করবে, এটা আলাদা কোনো ব্যাপার ছিল না। মানে আজকে যদি একজনকে বলি যে তুমি নিচু শ্রেণী, সেই জন্য তুমি এই কুয়ো থেকে জল খেতে পারবে না বা এই টিউবওয়েল থেকে জল খেতে পারবে না, সেটা সমস্ত মানুষ এসে প্রতিবাদ জানাবে যে কেন এই ব্যক্তিটা খেতে পারবে না। সেই চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে আজকে এসেছে, কিন্তু সেই জিনিসটা সেই সময় ছিল না। তখনকার মানুষ ভাবতো যেটা এটা হচ্ছে যে কুয়ো থেকে জল খেতে দেওয়া হবে না, বা এটা তো হয়েই আসছে, কমন ব্যাপার, এটা এমন নতুন কি ব্যাপার হলো। কিন্তু গান্ধীজি বুঝতে পারেন যে এই জিনিসটাকে চেঞ্জ করা দরকার, এবং গান্ধীজি যখন থেকে এই ব্যাপারটা শুরু করেন, সোশ্যাল ওয়ার্ক শুরু করেন, তখন থেকে মানুষ বুঝতে পারেন যে হ্যাঁ, গান্ধীজির মতো একজন মানুষ, একটু আগেই বললাম গান্ধীজিকে ভগবানের মতো পুজো করা হতো, গান্ধীজি যদি এই কাজটা বলছেন, গান্ধীজি যদি বলেন যে এইরকম করা উচিত বা এটা ভুল হচ্ছে, তাহলে নিশ্চয়ই এটাতে কিছু ভুল রয়েছে, এটা নিশ্চয়ই একটা ভুল ব্যাপার। এবং সত্যি কিছু মানুষের সেই সময় এতে রয়েছে, কষ্টে রয়েছে। তো অ্যাকচুয়ালি এই গান্ধীজির আন্দোলনের কারণেই কিন্তু মানুষের চোখ খোলে যে এই ব্যক্তিগুলোকেও সমাজে একটা মর্যাদা দেওয়া উচিত, তাদেরকেও সমান একটা মর্যাদা দেওয়ার প্রয়োজন রয়েছে। এটা গান্ধীজিরই বক্তব্য, মানে গান্ধীজির মাধ্যমেই শুরু হয়। আর একটা জিনিস মনে রাখবে যে পুনা প্যাক্ট, পুনা চুক্তি থেকেই ভারতে রিজার্ভেশন যে কনসেপ্টটা সেটা চলে আসে, আজও রয়েছে। এত পার্সেন্ট সিট এসসির জন্য, এত পার্সেন্ট সিট এসটির জন্য রিজার্ভ করা হলো, সেইটা ফার্স্ট টাইম পুনা প্যাক্টের মাধ্যমে শুরু হয়, এবং পরবর্তীকালে যখন ভারত স্বাধীন হয় তখন সেটা ভারতের সংবিধানে অ্যাড করা হয়। তো এটা একটা জিনিস বলার ছিল যেটা স্কিপ হয়ে গেছিল, মনে রাখো। এবার এখানে আমরা আসি। তো অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রচার করতে তিনি শুরু করেন, এবং তিনি কি করছেন, তিনি প্রথমে তো জেলে বন্দী ছিলেন, জেলে বন্দী থাকা অবস্থাতেই ইয়ারবেদাব জেল থেকেই তিনি তার কাজ শুরু করে দেন, এবং 1933 সালে তিনি মুক্তি পান। বাইরে বেরিয়ে আসার পর পুরোপুরি, যেরকম বললাম, ইভেন কংগ্রেস থেকেও তিনি রিজাইন করেন, দিয়ে তিনি পুরোপুরি সোশ্যাল কাজে নিযুক্ত হয়ে যান। কি কি করেন তিনি জেলে থাকাকালীন? 1932 সালে সেপ্টেম্বরে ভারতীয় অ্যান্টি আনটাচেবল লীগ প্রতিষ্ঠা করেন। এটা একটা প্রতিষ্ঠান ছিল যেটার কাজ, মেন উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত গুলো প্রচার করা এবং আনটাচেবিলিটি যে ব্যাপারটা সেটাকে রোধ করা। 1933 সালে তিনি একটা পত্রিকা শুরু করেন, যেটা হচ্ছে সাপ্তাহিক পত্রিকা ছিল, নাম হচ্ছে হরিজন। মোস্ট ইম্পর্টেন্ট, হরিজন এই নামটা তিনিই দিয়েছিলেন। যারা শিডিউল কাস্ট, আজকে বলা হয় দলিত শ্রেণী, বা ইংরেজরা বলতো হচ্ছে ডিপ্রেসড ক্লাস, তো সেই সমস্ত নামগুলো বলেন যে না, এরা পিছিয়ে, হ্যাঁ অবশ্যই এদের উপর অনেক অত্যাচার হয়েছে, অনেকটা পিছিয়ে রয়েছে এরা, তার মানে এই নয় যে এরা এদেরকে ডিপ্রেস ক্লাস বলতে হবে, বরঞ্চ এদেরকে একটা নাম দেওয়া হোক, ভালো নাম, সেটা হচ্ছে হরিজন। এবার এই হরিজন নামটার মানে কি? হরি হচ্ছে অ্যাকচুয়ালি হিন্দু ধর্মে ভগবান, তো ভগবানের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি বা প্রিয় মানুষ, সেই হিসেবে এই নামটা দেওয়া হয় হরিজন, এইরকম একটা নাম দেন। তিনি যখন জেল থেকে মুক্তি পান, তখন তিনি চলে যান ওয়ার্ধাতে। ওয়ার্ধাতে একটা সত্যাগ্রহ আশ্রম প্রতিষ্ঠা হয়, এটা আমি গান্ধীজির চ্যাপ্টারে আলোচনা করেছিলাম। সেখানে তিনি চলে যান। কেন চলে যান? তার যে আশ্রমটা ছিল সবরমতী আশ্রম, সেখানে তিনি কেন যাননি? তার কারণ তিনি শপথ করেছিলেন, যতদিন না স্বরাজ লাভ হবে, যতদিন না ভারত স্বাধীন হবে, ততদিন অব্দি আমি সবরমতী আশ্রমে যাব না। এবং সেই কথা রাখার জন্যই ওয়ার্ধার যে সত্যাগ্রহ আশ্রম, সেটা নতুন ভাবে তৈরি হয়, এবং সেখানে তিনি মানে চলে যান। এইখান থেকে 1933 সালের নভেম্বর থেকে একটা তিনি যাত্রা শুরু করেন, ফেমাস যাত্রা। 1933 এর নভেম্বর থেকে শুরু হয় এবং 1934 এর জুলাই মাস পর্যন্ত চলে, যেটা হরিজন সফর বা হরিজন যাত্রা নামে পরিচিত হয়। এখানে তিনি বিভিন্ন গ্রাম শহরে যান, প্রচুর মানুষের সঙ্গে মিট করেন, সবাইকে এটা বোঝান যে এই আনটাচেবিলিটি ব্যাপারটা খুব খারাপ, এটা কেন সমাজকে আরো পিছিয়ে দিচ্ছে, হিন্দু ধর্ম কিভাবে এর মাধ্যমে অবক্ষয় হচ্ছে, এই সমস্ত তিনি বোঝান, এবং মানুষকেও উৎসাহ দেন যে তোমরাও এরকম টাইপের কাজ করো, যাতে এই যারা মানুষ যারা পিছিয়ে রয়েছে তাদেরকে সমাজে সমান স্ট্যাটাস দেওয়া যায়। এইটা তিনি পুরো দেশ ঘুরে ঘুরে বলতে শুরু করেন, এবং এটা যে এতটা গুরুত্বপূর্ণ বিষয়, হরিজন বা যারা ডিপ্রেস ক্লাস তাদেরকে সমাজের সমান স্ট্যাটাস দেওয়া, সেটাকে বোঝানোর জন্য গান্ধীজি দুটো উপোস করেন।
আমরণ মানে অনশন, যেটা আমরণ নয়, এখানে অনশন দুটো করেন 8ই মে এবং 16ই আগস্ট 1934। এটা ইম্পর্টেন্ট, খুব মোস্ট ইম্পর্টেন্ট, এই ডেট দুটো মনে রাখবে। কারণ গান্ধীজি যদি উপবাস করেন তখন মানুষের চোখে আরো সেটা পড়বে যে গান্ধীজি করছেন এদের জন্য উপোসটা, মানে সত্যি খুব একটা মানে সিরিয়াস ব্যাপার। তো সেই কারণে এইটা ইম্পর্টেন্ট। এছাড়াও কি হচ্ছে, এই যারা রাজনৈতিক কর্মী রয়েছে তাদেরকে বলা হয় যে এরকম তোমরা কাজ করো, তাদের উন্নয়নের কাজ করো। তাছাড়াও চাঁদা কালেক্ট করা হয়, এরকম দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এরকম গান্ধীজিকে চাঁদা দিতে থাকেন। মেন উদ্দেশ্য হচ্ছে তিনি যে এটা করেছিলেন, যে অর্গানাইজেশনটা তৈরি করেন, সেইখানে তো ফান্ড লাগবে, এই কাজগুলো করার জন্য ফান্ড লাগবে। তো সেই কারণে তিনি এইরকম চাঁদা তুলতে থাকেন বিভিন্ন জায়গাতে গিয়ে নিজের হাতে। এইভাবে তিনি বিভিন্ন জায়গাতে ভ্রমণ করেন, ইত্যাদি করেন। অন্যদিকে একটু গোঁড়া রক্ষণশীল যে সমস্ত মানুষরা ছিল, তারা এই সময় ব্যাপকভাবে গান্ধীজির বিরোধিতা করতে শুরু করে। ইভেন তারা বলে যে আমরা গান্ধীজির প্রত্যেকটা আন্দোলনের বিরোধিতা করব এবং ব্রিটিশ সরকারকে সাহায্য করব, গান্ধীজিকে আমরা একদমই সাপোর্ট করব না। কারণ তাদের বক্তব্য ছিল এটা হিন্দু ধর্মের উপর আক্রমণ করা হচ্ছে, হিন্দু ধর্মে এরম রয়েছে ভাগ, তো সেই ভাগটাকে হঠাৎ করে বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু না, অ্যাকচুয়াল ব্যাপার না। আজকে আমরা সেটা বসে বুঝতে পারছি, আজকে আমরা অনেকটা অ্যাডভান্স হয়েছি, পুরোপুরি হয়নি কিন্তু অনেকটাই অ্যাডভান্স হয়েছে। এইটা আমরা বুঝতে পারছি যে না, এরকম সমাজে ভাগ বিভেদ এই জিনিসগুলোর কোনো অ্যাকচুয়ালি মানে নেই। ধর্মের বিভেদ, জাতির বিভেদ, এগুলোতে অ্যাকচুয়ালি মানুষেরই ক্ষতি হয়, আমাদেরই ক্ষতি হয়। এই জিনিসটা আজকে আমরা অনেকটা হলেও বুঝতে পেরেছি, কিন্তু সেই সময় মানুষের অতটা জ্ঞানই ছিল না। গান্ধীজির মাধ্যমেই সেই জ্ঞানটা ছড়িয়ে পড়ে। যাই হোক, এই সময় তারা সরকারের কাছে আবেদন করে যে গান্ধীজির এই সমস্ত কাজ যেন বন্ধ করা হয়, কিন্তু সরকারও এই সময়তে উল্টো কাজ করে। 1934 একটা আইন পাস হয়, যেটা হচ্ছে টেম্পল এন্ট্রি বিল নামে পরিচিত। টেম্পল এন্ট্রি বিল পাস করা হয়, মন্দির প্রবেশ বিল বা ইংরেজিতে হচ্ছে টেম্পল এন্ট্রি বিল, সেটা পাস হয় 1934 সালে। যাই হোক, এটা গেল। এছাড়াও অনেক মানুষ যেমন এটার বিরোধিতা করে, তেমনি অনেক উচ্চ শ্রেণীর মানুষ, মানে বা সো কল্ড উচ্চ জাতির মানুষ, তারা গান্ধীজিকে সাপোর্ট করে। অনেকে অনেকে মন্দিরের দরজা খুলে দেয় যে না, তোমরাও আসতে পারো, কেন আসবে না, সবাই সমান, গান্ধীজি যেটা বলছেন সেটাই ঠিক। তো এইরকম ভাবে এই সময় একটা হয়, এবং গান্ধীজি এই সময় বেশ কিছু সময় এরপরে আবার গান্ধীজি যে আন্দোলন করবেন সেটা হচ্ছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে সেই সময়তে। তার আগে মাঝখানের যে সময়টা, সেই সময়টাতে গান্ধীজি আর কোনো কিছু করেন না, রাজনৈতিক কাজ করেন না। এই হরিজন সফর যেটা ছিল, সেখানে তিনি বলেন, খুব ফেমাস কিছু কথা বলেন। একটা ফেমাস কোট তিনি বলেন, এই যেটা অস্পৃশ্যতা বাঁচলে হিন্দু ধর্ম মরবে, এবং হিন্দু ধর্ম বাঁচাতে হলে অস্পৃশ্যতাকে মরতে হবে। Hinduism dies if untouchability lives. Untouchability has to die if Hinduism is to live. এই যে ফেমাস কোটটা, সেটা তিনি এই সময় বলেছিলেন। এরকম কোশ্চেন করা হয় ডাইরেক্ট, এইরকম করে দেওয়া হবে, কোটটা তুলে দেওয়া হবে, দিয়ে বলবে এটা কে বলেছেন, বি আর আম্বেদকর, গান্ধীজি, নেহেরু, এরকম ভাবে অপশন দেওয়া হবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে গান্ধীজি। ওকে, এটা তিনি বলেন। আর এই যে এই কাজগুলো তিনি করছেন। ওকে, তো ফাইনালি আমরা এত কিছু জানলাম যে এই ব্যাপারগুলো সম্পর্কে। লাস্ট যার সম্পর্কে জানার রয়েছে সেটা হচ্ছে বি আর আম্বেদকর। কারণ এইখানে আমরা তার অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটিটা দেখলাম যে বি আর আম্বেদকর কি কাজ করতেন বা তিনি কাদের জন্য কাজ করতেন। তিনি অ্যাকচুয়ালি নিজে একজন দলিত শ্রেণী থেকে ছিলেন, তথাকথিত নিচু শ্রেণী থেকে ছিলেন। বি আর আম্বেদকর সম্পর্কে জানার আগে আরেকটা জিনিস তোমাদের যেটা জানতে হবে, মানে আগেও বলেছি সম্ভবত, আমার এক্স্যাক্টলি অনেকগুলো জিনিসই মনে পড়ছে না, সেটা বলেছি কিনা, রিপিটও হয়ে যেতে পারে। যাই হোক, এরপরে থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয়, তৃতীয় গোল টেবিল বৈঠক হয়, এবং তৃতীয় গোল টেবিল বৈঠকের পরে সেটাতেও এমন কিছু লাভ বা ফল কিছু হয়নি। তো ব্রিটিশ সরকার ফাইনালি 1933 সালে 3টে গোল টেবিল বৈঠকে যা আলোচনা হয়েছে সেই সমস্ত থেকে একটা এতে পৌঁছতে সক্ষম হয়, একটা কনক্লুশনে পৌঁছতে সম্মত হয়, এবং ফাইনালি তারা একটা হোয়াইট পেপার জারি করে। সাদা কাগজ লিখে দিও না, হোয়াইট পেপার এটা একটা টার্ম, যেটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে কোনো যদি অফিসিয়াল স্টেটমেন্ট জারি করা হয় সেটাকে হোয়াইট পেপার নামে সেই সময় পরিচিত ছিল, এবং ভারতেও হোয়াইট পেপার চালু রয়েছে। ভারতেও যদি কিছু এরকম অফিসিয়াল স্টেটমেন্ট ঘোষণা করা হয় তাহলে সেটা হোয়াইট পেপারের মাধ্যমে করা হয়, সেটাকে হোয়াইট পেপার বলা হয়। যাই হোক, 1933 সালে একটা হোয়াইট পেপার পাবলিশ করা হয়, এবং এইটাতে বলা মানে এইটার ভিত্তিতেই 1935 সালের ভারত শাসন আইন হবে,
তৈরি হবে, এটা সম্পর্কে আমরা পরে কোনো ক্লাসে আলোচনা করব। তো 1935 সালের ভারত শাসন আইন যেটা, সেটা এই 3টে রাউন্ড টেবিল কনফারেন্সের ফলের মাধ্যমে তৈরি হয়। ওকে, আমরা এবার চলে যাচ্ছি বি আর আম্বেদকরে। বি আর আম্বেদকর হচ্ছেন যেটা বললাম যে তিনি নিজেই একজন দলিত শ্রেণী থেকে ছিলেন, এবং ইনি মাহার বলে একটা জাতি ছিল, মানে জাতি বলতে কাস্ট সেই সময় ছিল, সেই শ্রেণী থেকে ছিলেন। এবং সেই সময়ের অবস্থাটা একটা জিনিস দেখলে বুঝতে পারবে যে এই জাতির থেকে ফার্স্ট পড়ালেখা গ্র্যাজুয়েট ছিলেন ইনি, আর এর আগে কেউ পড়াশোনাই করেনি। তো এইরকম অবস্থা ছিল সেই সময়কার। যাই হোক, বি আর আম্বেদকর সেই সুযোগটা পেয়েছিলেন, বা তিনি অনেক কষ্ট করেছিলেন। এনার অনেক গল্প রয়েছে। অ্যাকচুয়ালি আমি একটা সিরিজ চালু করার চেষ্টা করব, মানে এই মডার্ন হিস্ট্রিটা হয়ে যাওয়ার পরে করব, ফেমাস যারা পার্সোনালিটিস তাদের উপরে বায়োগ্রাফি। তখন আমি আরো ডিটেলসে আলোচনা করতে পারবো এদের সম্পর্কে। বি আর আম্বেদকরের ছোটবেলাটা খুব কষ্টে কেটেছে। তাকে স্কুলে পড়তে দেওয়া হতো না, মানে ক্লাসরুমে বসতে দেওয়া হতো না, যেহেতু তিনি নিচু শ্রেণী থেকে ছিলেন। তিনি ক্লাসের বাইরে বসে পড়াশোনা করতেন, শুনে শুনে যেটা পড়ানো হচ্ছে সেই সমস্ত। তো অনেক কিছু করেন। তারপর পরবর্তীকালে তিনি বাইরে চলে যান, বিভিন্ন বিষয়ে তিনি শিক্ষা নেন। তিনি তো একজন অবশ্যই লয়ার ছিলেন, আইনবিদ ছিলেন, এছাড়াও অর্থনীতিতে তার ব্যাপক জ্ঞান ছিল। সমাজ সংস্কারক, তিনি বিশাল বড় একজন সংস্কারক ছিলেন। হিন্দু সমাজে অস্পৃশ্য যারা রয়েছে, যাদেরকে আজকে দলিত বলা হয়, তাদের উন্নতির জন্য ব্যাপক কাজ করেন তিনি ভারতে। এবং ফাইনালি তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, এবং যে আন্দোলনটা শুরু করেন, যেটা হচ্ছে দলিত বৌদ্ধ আন্দোলন নামে পরিচিত, দলিত বুদ্ধিস্ট মুভমেন্ট। এটার বক্তব্য কি ছিল, যে এনার বক্তব্য ছিল বি আর আম্বেদকর, যে আমি হিন্দু সমাজের মানুষ, আমাকে তাও হিন্দু সমাজ আপন করে নিতে পারেনি। আমাকে এখনো সেটাই বলা হয় যে তুমি নিচু শ্রেণীর, বা ইত্যাদি ইত্যাদি ব্যাপার। কিন্তু সেই কারণে আমি হিন্দু ধর্মই পুরোপুরি ত্যাগ করছি, দিয়ে আমি বৌদ্ধ ধর্ম গ্রহণ করছি। তো সেইভাবে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, এবং এটা আন্দোলনের পর্যায়ে চলে যায়। কারণ তিনি যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, তারপরে বহু নিচু শ্রেণীর যারা মানুষ ছিল তথাকথিত, সেই সময় তারা সবাই বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, তার দেখা দেখি, তার ফলোয়ার। তো 1956 সালে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। এটা একটা ইম্পর্টেন্ট ঘটনা। যাই হোক, তিনি 1924 সালে প্রথম যে সংগঠনটা গঠন করেন, সেটার নাম হচ্ছে বহিষ্কৃত হিতকারিণী সভা। এটা তিনি গঠন করেন, এটা তার তৈরি একটা সংগঠন ছিল। 1936 সালের আগস্ট মাসে তিনি ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি আইএলপি গঠন করেন, এবং এরা সব প্রত্যেকটাই মেন কাজ হচ্ছে, মেন বক্তব্য হচ্ছে এই সমস্ত মানুষগুলোর হয়ে কাজ করা, বা এদের কথা তুলে ধরা। ঠিক আছে। আর এই অর্গানাইজেশনটা 1942 সালে নাম চেঞ্জ করে হয়ে যায় সর্বভারতীয় তফসিলি জাতি ফেডারেশন। ইংরেজিতে নামটা মনে রাখতে পারো, কারণ এরকম কোশ্চেন আসতে পারে। অল ইন্ডিয়া শিডিউল্ড কাস্ট ফেডারেশন, এইটা এই অর্গানাইজেশনটারই নাম ছিল। ঠিক আছে। 1920 সালে তিনি একটা সংবাদপত্র, সাপ্তাহিক পত্রিকা শুরু করেন, যার নাম হচ্ছে মুখনায়ক। এখানে অবদমিত শ্রেণী যারা দলিত শ্রেণী, তাদের কথা তিনি তুলে ধরতেন। ওকে, তার কিছু বিখ্যাত বই হামেশাই কোশ্চেন করা হয়, এই বইটা কে লিখেছেন। তো বইগুলো যেহেতু ইংরেজিতে, আমি ইংরেজিতেই লিখেছি, এবং তোমাদের কোশ্চেনও এইভাবেই আসবে। হয়তো বাংলাতে খুব বেশি হলে করে দিতে পারে, দ্য আনটাচেবল, হু আর দে অ্যান্ড হোয়াই দে হ্যাভ বিকেম আনটাচেবলস। এটা একটা বইয়ের নাম। ঠিক আছে, পুরোটা একটা বইয়ের নাম। এরকম ভাবে কোশ্চেনটা আসবে, দা আনটাচেবল। তো সেই জন্য তোমরা যদি চাও বাংলাতে এইভাবে লিখে নিতে পারো, দা আনটাচেবল, হু আর দে অ্যান্ড হোয়াই দে হ্যাভ বিকেম আনটাচেবল। এইটা তিনি লেখেন। বুদ্ধ অ্যান্ড হিজ ধম্ম, এই গ্রন্থটা তিনি লেখেন। দ্য রাইজ অ্যান্ড ফল অফ হিন্দু ওমেন, এটা তার রচনা। ইমানসিপেশন অফ আনটাচেবলস, এটা তিনি রচনা করেন। দ্য এভলিউশন অফ প্রভিন্সিয়াল ফিন্যান্স ইন ব্রিটিশ ইন্ডিয়া, এটা রচনা করেন। পাকিস্তান অর পার্টিশন অফ ইন্ডিয়া, এটা রচনা করেন। থট অন লিঙ্গুইস্টিক স্টেট, এটা তিনি রচনা করেন। ওকে, এগুলো ইম্পর্টেন্ট। তিনি স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি রিজাইন করেন, কারণ নেহরুর সঙ্গে তার মত পার্থক্য হয়েছিল। হিন্দু কোড বিল নিয়ে তার সঙ্গে মত পার্থক্য হয় নেহরুর, এই জন্য তিনি 1951 সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। এটা একটা ইম্পর্টেন্ট, এবং এটা অবশ্যই জানো যে তাকে কনস্টিটিউশনের রূপকার বলা হয়, কারণ ড্রাফটিং কমিটির তিনি চেয়ারম্যান ছিলেন। এগুলো তো আলাদা করে কিছু বলার নেই। একটা ইম্পর্টেন্ট ঘটনা, তিনি যে সংবিধান সভা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেখানে তিনি বাংলা থেকে নিযুক্ত হন। গণপরিষদে তিনি বাংলা থেকে নিযুক্ত হয়েছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, 3টে স্টার দিলাম। বাংলা থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে যখন দেশ বিভাজিত হয়ে যায়, বাংলার যে অংশ থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন, পূর্ব বাংলা থেকে, সেই জায়গাটা বাংলাদেশ মানে ভাগ হয়ে পাকিস্তানে চলে যায়। সেই জন্য তার সিট হারিয়ে যায়। পরবর্তীকালে
তার কিছুদিনই পরেই এম.আর. জয়কর তিনি পদত্যাগ করেন এই গণপরিষদ থেকে। তখন তার জায়গাতে বম্বে কংগ্রেস লেজিসলেটিভ পার্টি তাকে নির্বাচিত করে। সেই হিসাবে তিনি গণপরিষদে যান এবং ফাইনালি তিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হন এবং সংবিধান রচনাতে তার একটা বড় সড় ভূমিকা রয়েছে। ওকে, এর সাথে সাথে আমি এনার সম্পর্কে আরো ডিটেলসে আমি আলোচনা করব, যেটা বললাম বায়োগ্রাফি সিরিজ যখন করব তখন সেখানে জানতে পারবে। এর সাথে সাথে এই ভিডিও শেষ হচ্ছে আজকে। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো। তোমরা যদি জয়েন হতে চাও এই চ্যানেলে তাহলে অনেক বেনিফিট পাবে এবং চ্যানেলেরও হেল্প হয়ে যাবে। হোম সেকশনে যে জয়েন বাটন দেখতে পাচ্ছ সেখান থেকে এই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হতে পারো। এছাড়াও আমি নিচে ডেসক্রিপশনে জয়েনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে মেম্বার হতে পারো। এবং মেম্বারদের যে বেনিফিট সেটা হচ্ছে আমি মেম্বার অনলি ভিডিও বানাবো, যে বানাচ্ছি অলরেডি, বানানো তো একটা ভিডিও তৈরি করেছি। তো মেম্বারস অনলি ভিডিওগুলো সেগুলো তোমরা এক্সক্লুসিভলি দেখতে পাবে। এছাড়াও অনেকগুলো বেনিফিট পাবে, যেটা পরপর তোমরা পরেও জানতে পারবে। যদি তোমরা পিডিএফটা পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ইনস্টাগ্রামে রয়েছে পেজ রয়েছে এবং ফেসবুকে পেজ রয়েছে, যেগুলো তোমরা ফলো করতে পারো এবং মেসেজ করতে পারো। আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক আলোচনা করব। থ্যাংক ইউ।